এই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কারের এক প্রবল জন আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। এই আকাঙ্ক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও ক্ষমতার এককেন্দ্রীকরণের ব্যবস্থা রোধ করা এবং একই সঙ্গে ভোটাধিকার সহ অন্যান্য নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা। এই জন আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার 2024 সালের অক্টোবরে 6টি সংস্কার কমিশন গঠন করে। এই কমিশনগুলো 2025 সালের ফেব্রুয়ারি মাসে তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করে। পরবর্তীতে 12 ফেব্রুয়ারি 2025 তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা তার নেতৃত্বে এবং সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেন। কমিশন 15 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে। এই কমিশনের দায়িত্ব হল রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ কতগুলো সংস্কারের বিষয়ে ঐকমত্য পৌঁছানো এবং একটি জাতীয় সনদ প্রণয়ন করা। জাতীয় ঐকমত্য কমিশন 6টি কমিশন প্রতিবেদনের প্রিন্ট কপি 28 ফেব্রুয়ারির মধ্যে সব রাজনৈতিক দলের কাছে প্রেরণ করে। পরবর্তীতে 5 মার্চ 2025 তারিখে 5টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন থেকে গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ নিয়ে স্প্রেডশিট আকারে 38টি রাজনৈতিক দল ও জোটের কাছে তাদের মতামত প্রেরণের জন্য পাঠানো হয়। 166টি সুপারিশের মধ্যে সংবিধান সংক্রান্ত সুপারিশ ছিল 70টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে 27টি, বিচার বিভাগ সংক্রান্ত 23টি, জনপ্রশাসন সংক্রান্ত 26টি এবং দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট সুপারিশ ছিল 20টি। যেহেতু সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা সম্ভব এবং এর জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না, তাই পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো স্প্রেডশিটে অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়াও এসব কমিশনের যেসব সুপারিশ আইনি এবং প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে আশু বাস্তবায়ন করা যায় তার একটি তালিকা সরকারের কাছে কমিশনের পক্ষ থেকে প্রেরণ করা হয়। স্প্রেডশিটে অন্তর্ভুক্ত সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা। এতে 3টি বিকল্প রাখা হয়েছে, যেগুলো হচ্ছে একমত, একমত নই এবং আংশিকভাবে একমত। এই 3টি বিকল্পের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে অনুরোধ করা হয়েছিল। এছাড়া সুপারিশগুলোর ব্যাপারে মন্তব্য দেওয়ারও একটি জায়গা রাখা হয়েছিল। স্প্রেডশিট প্রেরণের পর রাজনৈতিক দলগুলোর প্রতি 15 মার্চের মধ্যে মতামত জমা দেওয়ার অনুরোধ জানায় জাতীয় ঐকমত্য কমিশন। কিন্তু কিছু রাজনৈতিক দল স্প্রেডশিটে মতামত প্রদানের জন্য সময় বাড়ানোর অনুরোধ জানান। পরবর্তীতে মোট 35টি রাজনৈতিক দল জোটের কাছ থেকে মতামত পাওয়া যায়। কিছু কিছু দল স্প্রেডশিটে মতামত দেওয়ার পাশাপাশি কমিশনগুলোর প্রতিবেদনে উল্লেখিত অন্যান্য সুপারিশের ব্যাপারেও বিস্তারিত মন্তব্য ও বিশ্লেষণ করে। দলগুলির মতামত পাওয়ার পাশাপাশি 20 মার্চ থেকে 19 মে তারিখের পর্যন্ত মোট 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 45টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আলোচনার সুবিধার্থে কয়েকটি দলের সঙ্গে একাধিক দিনও বৈঠক হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের প্রথম পর্বের এই বৈঠকগুলো ছিল অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ। আলোচনার সময় বিভিন্ন সংস্কার প্রস্তাবের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। আলোচনাকালে অনেকগুলো ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিবর্তন হয়। অনেক বিষয়ে দলগুলো নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার পর এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনায় তাদের মতামত জানাবেন বলে আমাদের অবহিত করেন। জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো সুপারিশগুলো সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে বেশ কিছু বিষয়ে ঐকমত্য এবং আংশিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সবগুলো সুপারিশের পক্ষেই মোটা দাগে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়েছে।
তার মধ্যে অন্যতম হচ্ছে রাষ্ট্রীয় আইনি ক্ষমতার অপব্যবহার রোধে স্বার্থের দ্বন্দ্ব নিরসন ও প্রতিরোধ সংক্রান্ত আইন প্রণয়নের সুপারিশের বিষয়ে সব দল একমত পোষণ করেছেন। দুদকের স্বাধীনতা, কার্যকারিতা ও গতিশীলতার পাশাপাশি এই প্রতিষ্ঠানের স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহিতার লক্ষ্যে প্রস্তাবিত সকল সুপারিশমালা সম্পর্কে প্রায় সকল দলই একমত। প্রতিষ্ঠান হিসেবে দুদককে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করার প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। দু একটি দল বিষয় নিয়ে নির্বাচিত সংসদে আলোচনা হতে পারে বলে মত দিয়েছেন। রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিতের লক্ষ্যে আনিত প্রস্তাবে নীতিগতভাবে বা আংশিকভাবে একমত হয়েছে সবগুলো দল। সেবা প্রদানকারী সকল প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম ও তথ্য ব্যবস্থাপনা সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার প্রস্তাবে সব দল একমত পোষণ করেছে। কর ফাঁকি ও অর্থ পাচার রোধে বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড এবং উন্মুক্ত সরকার ব্যবস্থার সহায়ক হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাবে অধিকাংশ দল একমত পোষণ করেছে। ইউএন কনভেনশন এগেইনস্ট করাপশনের অনুচ্ছেদ 21 অনুসারে বেসরকারি খাতের ঘুষ লেনদেনকে স্বতন্ত্র অপরাধ হিসেবে শাস্তির আওতায় আনার সুপারিশের বিষয়ে সব দল একমত পোষণ করে। বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে বেশ কিছু বিষয়ে ঐকমত্য লক্ষণীয়। এর মধ্যে আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে পৃথকীকরণের জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করা। এই সুপারিশের ব্যাপারে সব দল নীতিগতভাবে একমত হয়েছে। বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করার জন্য সংবিধানের 116 অনুচ্ছেদ ও সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করার সুপারিশের বিষয়ে একমত পোষণ করেছে সবগুলো দল। বিচারকদের রাজনৈতিক আনুগত্য প্রদর্শন বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশকে অসদাচরণ হিসেবে বিবেচনা করে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের বিধান করার সুপারিশের বিষয়ে সকল দল একমত পোষণ করেছে। সুপ্রিম কোর্ট ইউনিট ও জেলা ইউনিটের সমন্বয়ে একটি স্থায়ী সরকারি অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করার প্রস্তাবে দলগুলো নীতিগতভাবে বা আংশিকভাবে একমত হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা রদ করে আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারককে প্রধান বিচারপতি নিয়োগ করার প্রস্তাবে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে। কোনো দল প্রবীণতম 3 জন বিচারকের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব দিয়েছেন। আপিল বিভাগের ন্যূনতম বিচারক সংখ্যা 7 জন নির্ধারণ এবং প্রধান বিচারপতির চাহিদা মোতাবেক সময়ে সময়ে আপিল এবং হাইকোর্ট বিভাগে প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি নিয়োগ করার প্রস্তাবে সব দল নীতিগতভাবে একমত হয়েছে। জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক সাবেক বিচারপতিদের জন্য পালনীয় আচরণ বিধি প্রণয়ন ও প্রকাশ, শৃঙ্খলামূলক ব্যবস্থা হিসেবে সতর্ক করা, উপযুক্ত ক্ষেত্রে বিচারপতি পদবি ব্যবহার থেকে বারিত করার সুপারিশের সাথে সব দল নীতিগতভাবে একমত পোষণ করেছে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইন নামে একটি আইন প্রণয়ন, ক্ষমা প্রদর্শন বোর্ড স্থাপন এবং বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে দণ্ডিত অপরাধীকে রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা প্রদর্শন করার সুপারিশের বিষয়ে সব দল নীতিগতভাবে একমত হয়েছে, তবে 2-1টি দলের ভিন্ন মত আছে। আইনগত সহায়তাকে অধিদপ্তর ও সংশ্লিষ্ট আইন সংশোধনের সুপারিশে সকল দল একমত পোষণ করেছে। আইনজীবী সমিতি নির্বাচন এবং বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবং নির্বাচন পরিচালনায় দলীয় রাজনীতির প্রভাব বিলোপের জন্য রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীদের যে কোনো সংগঠনকে স্বীকৃতি না দেওয়ার প্রস্তাবের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে দলগুলো। কোনো দল আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে নীতিগত ঐকমত্য হলেও অনেক বিষয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। যেসব বিষয়ে ঐকমত্য বা আংশিক ঐকমত্য হয়েছে তার মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বহুত্ববাদ না রাখার ব্যাপারে অধিকাংশ দল মতামত দিয়েছে। অন্য 4টি মূলনীতির ব্যাপারে এক ধরনের ঐকমত্য আছে, তবে অনেক দল এই 4টির বাইরেও
অন্যান্য বিষয় যুক্ত করার কথা বলেছেন। নাগরিকদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সম্প্রসারিত করা এবং সেগুলোর কিছু কিছু বিষয়ে রাষ্ট্রের বাধ্যবাধকতা তৈরি করার, এই অধিকারের তালিকা এবং তার প্রয়োগে রাষ্ট্রের বাধ্যবাধকতা এবং বিশেষ করে তার মাত্রা বিষয়ে মত পার্থক্য রয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে। কিছু দল অবশ্য এক কক্ষ বিশিষ্ট আইনসভা বহাল রাখার পক্ষেও মত দিয়েছেন। যারা নিম্ন কক্ষে নারীদের জন্য 100 আসন সংরক্ষণের প্রশ্নে এক ধরনের ঐকমত্য রয়েছে দলগুলোর মধ্যে, তবে এর পদ্ধতি কি হবে তা নিয়ে মতভিন্নতা আছে। যারা সংসদের উভয় কক্ষের পক্ষে এবং যারা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে, উভয়ই আইনসভার ব্যাপারে ডেপুটি স্পিকারের পদ বিরোধী দল থেকে দেওয়ার পক্ষে। উচ্চকক্ষ গঠনকে যেসব দল সমর্থন করেছে তারা 100 জন সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠনের ব্যাপারে একমত। তবে এই প্রতিনিধিদের কিভাবে নির্বাচন করা হবে, সংবিধান সংস্কার কমিশন কর্তৃক প্রাপ্ত ভোটের আনুপাতিক হারের সুপারিশে সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকলেও এই বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি। সংবিধানের 48 ক অনুচ্ছেদ যা কার্যত রাষ্ট্রপতির ক্ষমতা নির্ধারণ করে তা সংশোধনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কীভাবে হবে সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন মত আছে। 70 অনুচ্ছেদ অর্থাৎ সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে যে বিধান তা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য হলেও কি বিষয়ে দলের পক্ষে ভোট দেওয়া বাধ্যতামূলক হবে তার একটি আংশিক তালিকার ব্যাপারে ঐকমত্য হয়েছে। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন বিলের ব্যাপারে দলীয় অনুশাসনের বাধ্যবাধকতার ব্যাপারে অধিকাংশ দল একমত। এর অতিরিক্ত আরও কিছু যুক্ত করার, যেমন রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক বিল যুক্ত করার জন্য কিছু দলের প্রস্তাব আছে। আইনসভার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিগুলোর সভাপতিত্ব পদ বিরোধী দলের সংসদ সদস্যদের দেওয়ার ব্যাপারে প্রায় সকলেই একমত। এই মর্মে বিশেষ কয়েকটি কমিটি, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি, প্রিভিলেজ কমিটির সভাপতিত্ব বিরোধী দলের কাছে দেওয়ার বাধ্যবাধকতার আরোপের ব্যাপারটি বিবেচনায় আছে। এই তালিকা থেকে স্পষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। এর মধ্যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে, এই ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে। তবে এসব বিষয়ে অনেক দলই আরও আলোচনার কথা বলেছেন এবং আলোচনায় নমনীয়তা প্রদর্শন করেছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক আলোচনায় ঐক্যমতের উপর নির্ভরশীল, কিন্তু অনেক বিষয়ে নীতিগত ঐক্যমত্য বা আংশিক ঐক্যমত্য হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নির্বাচন কমিশনের জন্য একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করার ব্যাপারে অধিকাংশ দল একমত হয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করার ব্যাপারে সব দল একমত পোষণ করেছে। দলনিরপেক্ষ, সৎ, যোগ্য ও সুনামসম্পন্ন ব্যক্তির রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার বিধান করার ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছেন। ভবিষ্যতে সীমানা নির্ধারণের জন্য একটি আলাদা স্বাধীন সীমানা নির্ধারণ কর্তৃপক্ষ গঠন করার ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত, তবে এ ব্যাপারে মতের ভিন্নতাও আছে। নির্বাচন কমিশনের আইনি, আর্থিক ও প্রশাসনিক প্রস্তাব কোনো মন্ত্রণালয়ের পরিবর্তে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের স্পিকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সংসদীয় কমিটির নিকট উপস্থাপনের বিধান করার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে দলগুলো। সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে কিংবা শপথ ভঙ্গ করলে কমিশনারদের মেয়াদ পরবর্তী সময়ে উত্থাপিত অভিযোগ প্রস্তাবিত সংসদীয় কমিটি তদন্ত করে সুপারিশসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির কাছে প্রেরণের বিধান করার ব্যাপারে বেশিরভাগ দল নীতিগতভাবে একমত হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইন 2009-এর আওতাভুক্ত করার প্রস্তাবে বেশিরভাগ দল নীতিগতভাবে একমত হয়েছেন।
মানবতা বিরোধী অপরাধের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদেরকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বারিত করার লক্ষ্যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল আইন ও আরপিও সংশোধন করার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে দলগুলো। এর আইনি দিক বিবেচনার জন্য অধিকাংশ দল গুরুত্ব দিয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলোর ক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে অধিকাংশ দল একমত পোষণ করে। তথ্য অধিকার আইনের সংশোধন করার প্রস্তাবে সব দল একমত। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 সংশোধন করার প্রস্তাবে সব দল নীতিগতভাবে একমত পোষণ করেছে। বর্তমান পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠনের মাধ্যমে 8 সদস্য বিশিষ্ট পৃথক 3টি পাবলিক সার্ভিস কমিশন গঠন করার ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত পোষণ করেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সংসদের স্থায়ী কমিটির মতোই জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের সমন্বয়ে একটি করে জেলা নাগরিক কমিটি ও উপজেলা নাগরিক কমিটি গঠন করার ব্যাপারে দলগুলো মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে উপজেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি ম্যাজিস্ট্রেট কোর্ট পুনঃস্থাপন করার অধিকাংশ দল নীতিগতভাবে একমত পোষণ করেন। জনপ্রশাসন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করার প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। পৌরসভার চেয়ারম্যান সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার বিষয়ে একমত পোষণ করেছে অধিকাংশ রাজনৈতিক দল। হিসাব বিভাগ হতে অডিট বিভাগকে আলাদা করার বিষয়ে একমত সব রাজনৈতিক দল। দেশের পুরাতন 4টি বিভাগকে সীমানাকে 4টি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা, বিদ্যমান জেলা পরিষদ ব্যবস্থা বাতিল করা, ওয়ার্ড মেম্বারদের ভোটে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়া এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদটি বিলুপ্ত করার প্রস্তাবে বেশিরভাগ দল একমত হয়নি। একথা বলার প্রয়োজন যে উপরে উল্লেখিত বিষয়গুলোর বাইরেও আরও অনেক বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে। একইভাবে প্রতিটি সংস্কার কমিশনের সুপারিশের আরও কিছু বিষয়ে মতপার্থক্য আছে। কিছু বিষয় উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে মাত্র। আমরা পরবর্তী ধাপের আলোচনার শেষে এইসব সুপারিশের ব্যাপারে দলগুলোর চূড়ান্ত অবস্থান জানাতে পারব বলে আশা করি। সংস্কারের ব্যাপারে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা খুব শিগগিরই দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করার পরিকল্পনা করেছি। দ্বিতীয় পর্বের আলোচনায় এই পর্বে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়নি এবং দলগুলোর অবস্থান কাছাকাছি সেই সব বিষয়গুলো আলোচিত হবে। রাজনৈতিক দল ছাড়াও সংস্কার প্রস্তাবে নাগরিক সমাজের প্রতিনিধিদের যেমন লেখক, চিন্তক, শিক্ষক এদের সঙ্গে কমিশনের একাধিক দিন আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আরও আলোচনার পরিকল্পনা আছে। জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রস্তাবিত সংস্কার সংক্রান্ত সুপারিশগুলোর মধ্য থেকে নির্বাচিত কিছু বিষয়ে জনগণের মতামত জানতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ BBS এর মাধ্যমে একটি জরিপ পরিচালনার ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সুপারিশগুলো সম্পর্কে রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়েছে সেগুলোর মধ্য থেকে অতি গুরুত্বপূর্ণ সুপারিশসমূহ সম্পর্কে জনগণের মতামত নেওয়ার উদ্দেশ্যেই এই জরিপ পরিচালনা করা হবে। আমরা আশা করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনার মধ্য দিয়ে জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব। পরিশেষে আমরা মনে করি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমাদের সমাজ, রাষ্ট্র, আইন ও নীতি কাঠামোকে নতুন করে সাজানোর এক ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে হাজির হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদের ভোটাধিকার ও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কতগুলো সুদূর প্রসারী সংস্কার বাস্তবায়নের মাধ্যমেই আমাদের পক্ষে জুলাই অভ্যুত্থানের বীর সেনানীদের রক্তের ঋণ স্বীকার করা সম্ভব হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের প্রশ্নের আগে আমি একটু আমাদের কমিশনের উপস্থিত সদস্যদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। উপস্থিত সদস্যরা এখন তাদের নিজেদের পরিচয় দেবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো।
লিখিত পূর্ব ঘোষণা অনুযায়ী এই 6টি কমিশনার করতে পারেননি, সেখানে ওই কমিশনার 2জন সিনিয়র সদস্য আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনের। আমি মনির হায়দার, আমি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের একজন সহযোগী। আমি সফররাজ হোসেন, জাতীয় সদস্য এবং পুলিশ কমিশনের প্রধান ছিলাম। আমি বলিউল আলম মজুমদার, আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম এবং এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য। আমি মোহাম্মদ আলী কমিশনের সদস্য হিসেবে কাজ করছি। আমি এমদাদুল হক, বিচার বিভাগ। এখন আপনাদের পক্ষ থেকে উত্থাপিত কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে শুরু করতে চাই এবং আমরা আশা করছি যে নিঃসন্দেহে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা শুরু করব। আমরা আগামী কয়েকদিনের মধ্যেই শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি। যদি সম্ভব হয় তাহলে মে মাসের শেষের দিকে, যদি সেটা সম্ভব না হয় তাহলে নিঃসন্দেহে জুনে একটা দীর্ঘ ছুটিও আছে, আপনারা জানেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হচ্ছে যে ওই ছুটির আগেই আমরা যেন এটা শুরু করতে পারি। দ্বিতীয় পর্যায়ের আলোচনার ক্ষেত্রে আসলে প্রথম পর্যায়ের আলোচনার থেকে কাঠামোগতভাবে ভিন্ন হবে। প্রথম পর্যায়ে আমাদের উদ্দেশ্য ছিল 166টি সুপারিশ এবং প্রতিবেদনগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা অবস্থান বোঝা। তো সেটা তারা তাদের মতামত দিয়েছেন, আমরা সেটা তাদের সাথে আলোচনা করেছি। আমাদের দ্বিতীয় পর্যায়ে হবে বিষয়ভিত্তিক। যে সমস্ত বিষয়ে, বিশেষত প্রধান যেসব বিষয়ে ভিন্নমত আছে, সেগুলো নিয়ে আমরা আলাদা আলাদা দল নয়, একত্রিতভাবেই দল এবং জোটগুলোকে সাথে নিয়ে বসার পরিকল্পনা করছি। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম কাজী সোহাগ, আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র রিপোর্টার। স্যার, আপনার কাছে দুটি কোশ্চেন। একটা হচ্ছে, এই যে প্রতিবেদন আপনি আমাদের লিখিত আকারে দেওয়া হয়েছে, এখানে সুপারিশ আপনি জুলাই সনদ তৈরির কথা বলেছেন, কিন্তু আমরা জানি যে যেসব রাজনৈতিক দল আপনাদের সঙ্গে ডায়ালগে অংশ নিয়েছেন তারা বাস্তবায়ন কিভাবে হবে এই প্রশ্নটা আপনাদের করেছেন। আমার মনে হয় এখানে বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়টা নাই, সেটা আপনারা জানতে চাই। আর একটা বিষয় হচ্ছে যে এর মধ্যে আপনি অনেক বিদেশি সংস্থা বা বিদেশি প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আপনি বৈঠক করেছেন এই সংস্কার বিষয়ে। প্রশ্নটা হচ্ছে যে বিদেশিদের আগ্রহের মূল বিষয়গুলো কি ছিল সংস্কার নিয়ে, আর তারা নির্বাচনের সঙ্গে সংস্কার প্রক্রিয়াটা মিলিয়েছেন কিনা? ধন্যবাদ। আচ্ছা, প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে প্রক্রিয়ার প্রশ্ন, বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হওয়ার সময় যে প্রজ্ঞাপন, সেখানে এই বাস্তবায়ন প্রক্রিয়ার প্রশ্নটি অনুল্লিখিত আছে। আমরা যখন রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাই, প্রতিটি সুপারিশের ব্যাপারেই আমরা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কেও জানতে চেয়েছিলাম, তারা মত দিয়েছেন। সেগুলো এক অর্থে আমরা একত্রিত করছি, কিন্তু পাশাপাশি এটাও আমাদের মনে রাখা দরকার যে বাস্তবায়ন প্রক্রিয়াটা আসলে রাজনৈতিক দলগুলো নিজেরাই নির্ধারণ করবে। এখানে জাতীয় ঐক্যমত্য কমিশনে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই। আমরা যদি বিষয়গুলো, অর্থাৎ কোন কোন বিষয়ে সংস্কার প্রয়োজন, সেগুলোর ব্যাপারে এক ধরনের ঐক্যমত্য এসে একটা জুলাই সনদ তৈরি করতে পারি, তাহলে সে সময় এটি বাস্তবায়নের প্রক্রিয়ার প্রশ্নটি আসবে। এবং আমরা আশা করি রাজনৈতিক দলগুলো যেহেতু সংস্কার প্রস্তাবের ব্যাপারে অকুণ্ঠ চিত্তে সমর্থন জানিয়েছেন, বারবার জানাচ্ছেন, তাদের যে কমিটমেন্ট সেটা প্রকাশ করছেন, আমরা মনে করি যে একটা পথ তারা নির্ধারণ করতে পারবে।
যে কারণে আমি আগেও বলেছি যে কিছু কিছু বিষয় আসলে যেগুলো করা যায় সেগুলো সরকারকে জানানো হয়েছে, সরকার সেগুলো কিছু কিছু বাস্তবায়ন করছেন এবং আগামী কয়েক মাসে কিছু বাস্তবায়ন করবে। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা এসছেন, ঐকমত্য কমিশন, তারা জানতে চেয়েছেন যে কাজ কি হচ্ছে, লক্ষ্য কি, কিভাবে অগ্রসর হচ্ছে, যার অধিকাংশই প্রকৃতপক্ষে আপনারা প্রায় প্রতিদিন সংবাদপত্রে চেপেছেন যে কারা আসছে, কতটা দলের সাথে আলোচনা হলো, তারপরে তারা জানতে চান যে এই প্রক্রিয়াটা কতদিন লাগবে, এর এন্ড প্রোডাক্ট কি হবে, জুলাই সনদ বলতে আসলে আমরা কি মিন করছি, এই ধরনের তথ্যাদি তারা আসলে জানতে চেয়েছেন। তারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট করে অন্ততপক্ষে আমার সাথে যাদের আলোচনা হচ্ছে তারা এইভাবে দেখেন, তারা প্রাসঙ্গিকভাবে দেখেছেন যে সংস্কারের যেই ঐকমত্য তৈরির প্রচেষ্টা সেখানে কমিশন কত দূর অগ্রসর হলো, কতটা সম্ভাবনা দেখা যায়, কি কি চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করছি। আমার নাম মহসিন কবির, আমি একটু ওদিক থেকে একটা নেই, জি ওনাকে একটা মাইক্রোফোন দিন। আমি একটা মৌলিক প্রশ্ন করতে চাই, জি, সেটা হচ্ছে 1991 সাল থেকে আমরা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা দেখে আসছি। ব্যক্তিগতভাবে আমার অভিমত হচ্ছে এই ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ। আমাদের দেশের বাস্তবতায়, রাজনৈতিক বাস্তবতায় এই ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম যেটা আমরা ফলো করার চেষ্টা করছিলাম, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে ক্যারেক্টার এবং এই রাজনৈতিক দলগুলো যেভাবে পরিচালিত হয় এই ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ। তা আমরা আশা করছিলাম, ব্যক্তিগতভাবে আমি আশা করছিলাম যে আমরা আবার রাষ্ট্রপতি শাসনে ফিরে যেতে পারি কিনা এই বিষয়টা গুরুত্ব সহকারে আলোচনা হবে, কিন্তু আমি যতটুকু ফলো করেছি এই বিষয়টা ততটা গুরুত্ব পায় না। যার কারণে আমরা ধরেন একজন বিশিষ্ট ব্যক্তি, তার হয়তো আওয়ামী লীগ বা বিএনপি রাজনৈতিক দল নাই, অনেকে প্রশ্ন করবেন, তো আপনি আপনার মূল প্রশ্নটা সংক্ষেপ করলে প্রেসিডেন্ট হওয়ার সুযোগটা আমরা আমাদের এই ব্যবস্থায় রাখি, এবং ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিগত প্রেসিডেন্ট হতে পারে, সেই সুযোগ কিন্তু আমাদের যে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা সেটার মধ্যে নাই। আমি এই বিষয়ে গুরুত্ব পাবে কিনা আমি জানতে চাচ্ছি স্যার। আপনার ব্যক্তিগত অভিমতের জন্য ধন্যবাদ। আরও কেউ আপনার সাথে একমত হবেন হয়তো, তবে সংবিধান সংস্কার কমিশনের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চেয়েছিল এবং সেই মতামতের ভিত্তিতেই সুপারিশগুলি তৈরি করা হয়েছিল। তার থেকে কিছু বেছে নিয়ে তারপরে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গেছি। এই প্রক্রিয়ার মধ্যে অত্যন্ত স্বল্প সংখ্যক দল, আমার স্মৃতি যতটুকু আমাকে সাহায্য করছে, প্রেসিডেন্ট পদ্ধতির কথা বলেছে, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার কথা বলেছে। ফলে সংখ্যাগরিষ্ঠের দিক থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক যেই ধারাবাহিকতা তার দিকে বিবেচনা করেই আমরা পার্লামেন্টারি সিস্টেম, ওয়েস্টমিনিস্টার স্টাইল পার্লামেন্টারি সিস্টেমের কথা এবং তারই আলোকে সমস্ত রকম সুপারিশগুলো দেওয়া হয়েছে। যে সমস্ত সুপারিশ এসেছে তার ভিত্তিতে আলোচনা হয়েছে এবং প্রকৃতপক্ষে যে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে তারা আলোচনা টেবিলে রাষ্ট্রপতির শাসিত ব্যবস্থার কথা উল্লেখ করেন নাই। একটু মাইক্রোফোন দেন ওনাকে। আমার নাম মহসিন, আমি এটি নিউজে কাজ করি। আপনি যেখানে বলেছেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে ঐক্যমত পৌঁছানো যায়নি, স্যার এইগুলো তো আমরা যতটুকু কভার করেছি কিংবা শুনেছি এইগুলো হচ্ছে মৌলিক সংস্কার প্রস্তাব, কিন্তু যেখানে দলগুলো মৌলিক সংস্কার প্রস্তাবে একমত হতে পারেনি এখন পর্যন্ত, এবং আপনি কিছু কিছু রাজনৈতিক দলের সঙ্গে 2-3 করে মিটিং করেছেন, মানে এইটা আসলে শেষ পর্যন্ত ঐক্যমত হবে কিনা আপনারা কি দেখছেন? আমরা আশাবাদী। সেটা হলো আমরা যেটা সংবিধানের প্রশ্নে, মৌলিক সংস্কারের প্রশ্নে একটা অনুচ্ছেদে বেশ রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানিয়েছিল। সেটা হলো সংবিধান 150 অনুচ্ছেদে 5, 6, 7 যথাক্রমে 7 মার্চ, 26 মার্চ, 10 এপ্রিল। এই প্রশ্নে কিন্তু দ্বিমত ছিল রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে।
এখানে কি সেই বিষয়টা আপনি কি উল্লেখ করেছেন যে এই বিষয়ে ঐক্যমত হয়েছে কিনা? যদি না হয় তাহলে বৃহৎ এই চ্যাপ্টারটাকে সবাই দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা আপনারা কিভাবে এগিয়ে নেবেন? জি, মৌলিক বিষয়গুলির প্রশ্নে যেগুলো আপনি বলছেন সেগুলো আমি আমাদের পক্ষ থেকে সেটা উল্লেখ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে যে যা দলের অবস্থান বলেছেন, তো তারপরে দেখা গেছে যে মত পার্থক্য আছে, কিন্তু মত পার্থক্যের ক্ষেত্রেও আবার আলোচনার সময় কেউ কেউ কোনো দল তাদের অবস্থান পরিবর্তন করেছে। তারা অনেকটাই নমনীয়তা দেখিয়েছেন এবং তারা পরবর্তী পর্যায়ে আলোচনার সময় এগুলির ব্যাপারে হয়তো আরও সুনির্দিষ্ট করে অবস্থান নিতে পারবেন, এটা আমরা আশা করি। এবং সব বিষয়ে তো ঐকমত্য হবে না, তাই না? কিন্তু মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠার জন্যই দ্বিতীয় ধাপের আলোচনা। আমরা এখন যেটা চিহ্নিত করতে পারছি সেগুলো হচ্ছে অনেক বিষয়ে একমত আছে, তাহলে এগুলোকে সরিয়ে রেখে আমরা প্রধান যেই বা গুরুত্বপূর্ণ কিংবা ধরুন আপনি যেগুলোকে মৌলিক বলছেন সেগুলির ব্যাপারেও আমরা আলোচনা করলে আমার বা আমাদের বিশ্বাস প্রত্যাশা যে আমরা এক জায়গায় আসতে পারব। আর যে প্রশ্নটা পরবর্তীতে যুক্ত করা হয়েছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই বিষয়ে উল্লেখ করা হয়নি আজকে, কেননা এ বিষয়ে দুই ধরনের মতামতই আছে যে এটা রাখা হবে কি রাখা হবে না। প্রস্তাবটা ছিল সংবিধান সংস্কার কমিশনে যে এই শিডিউলগুলো যেন বাদ দিয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে দুই ধরনের মতামত পাওয়া গেছে। আমি যেটা আগেও বলেছি যে অনেক বিষয়ে আমরা যেগুলো উল্লেখ করেছি তার বাইরে অনেক বিষয় কিন্তু একমত আছে, কারণ পুরো তালিকা দিতে গেলে দীর্ঘ সময় লাগবে, তাই তো? তার মধ্যে যতটা সম্ভব, যতটা বিস্তারিত সম্ভব বলা হয়েছে। আবার যেগুলোতে আমরা দ্বিমতের কথা বলছি তার বাইরেও কিছু বিষয় দ্বিমত আছে। কিন্তু যেটা হলো যে মৌলিক বিষয় এবং বাংলাদেশ জন্মের সাথে জড়িত, এটা তো বেসিক এবং আমজনতার হৃদয়ে আপনি যদি জামাতকে মূল দল হিসেবে কাউন্ট করে তাদের আদৌ যদি বলেন যে এটা তাদের সমর্থন আছে, অন্য দলগুলোর সমর্থন নাই, সেটা কিন্তু আমজনতা গ্রহণ করবে কিনা সেটা আপনার কাছে প্রশ্ন। যেহেতু এটার সাথে মানুষের 30 লাখ মুক্তিযুদ্ধের বা আরো অনেকের যারা শিকার হয়েছে তাদের একটা আবেগ জড়িত আছে, মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন। সুতরাং একটা দুটো দল যারা স্বাধীনতার অস্তিত্বকে স্বীকার করে নাই তাদের ভিত্তি থেকে আমরা বলে নিব বা ধরে নিব যে মেজরিটি সেই পক্ষেই আছে, সেই বিবেচনাটা আপনি শিক্ষক হিসেবে আপনার কাছে এই আলোকে একটু জানতে চাই স্যার। আচ্ছা, এদিক থেকে কে যেন প্রশ্ন করতে চাচ্ছিলেন? জি বলুন। একটা হচ্ছে যে আপনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন, আপনারা বলেছিলেন যে আপনাদের লক্ষ্য প্রধানত দুটি, একটা হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য, আর একটা হচ্ছে যে মানে একটা আপাতত যাতে সাংবিধানিক একটা নাগরিকত্ব যাতে না হয়। তো আপনারা যেগুলো বলছেন যে গুরুত্বপূর্ণ সংবিধানের ঐক্যমত্য হয়নি, আমার প্রশ্ন হচ্ছে এইগুলো যদি বাস্তবায়ন না হয়, এর বাইরে আর যা আছে সব যদি হয়, তাহলে আপনাদের যে মূল উদ্দেশ্য দুটি এটি পূর্ণ হবে কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে যে ঐক্যমত্য, গতকাল আপনাদের একটা প্রোগ্রাম ছিল নাগরিক সমাজের সঙ্গে, সেখানে বিচারপতি এমএমউদ্দিন বলেছেন, আপনাদেরকে একটা পরামর্শ দিয়েছেন যে তিনি বলেছেন যে ঐক্যমত্য কখনোই হবে না, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা যাতে বাস্তবায়ন করে ফেলেন, তার এই পরামর্শটা আপনারা কি হিসাবে নিচ্ছেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের তো বাস্তবায়ন করার ক্ষমতা ঐক্যমত্য কমিশনের নেই, ফলে উনি যেটা বোঝাতে চেয়েছেন বলে আমি বুঝেছি সেটা হচ্ছে তিনি প্রকারান্তরে সরকারকে বলছেন, এটা সরকার, অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবেন যে তারা কিভাবে অগ্রসর হবেন। এবং আমি যেটা আগে বলেছি রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে কিভাবে বাস্তবায়নের প্রক্রিয়া তৈরি হয় সেটা হচ্ছে প্রশ্ন। আর আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট লক্ষ্যগুলোকে সামনে রেখেই প্রস্তাবগুলো দেয়া হয়েছে। লক্ষ্য করে দেখুন যে অনেক বিষয়ে এক ধরনের ঐকমত্য আছে যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে, এখন প্রক্রিয়া পদ্ধতিটার প্রশ্ন, তাই তো? তো এটা আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনায় নিঃসন্দেহে আমি আশা করি অন্তত পক্ষে যে আমরা খানিকটা অর্জন করতে পারবো। আপনি যদি এগুলি অর্জিত না হয় তাহলে একেবারে মৌলিক কাঠামোর দিক থেকে কত বড় পরিবর্তন তৈরি হবে সেটা আপনার বিশ্লেষণের প্রশ্ন। গণমাধ্যম হিসেবে আপনারা করুন এবং রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলুন। আমাদের দিক থেকে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব এসছে,
অন্যান্যদের কাছে আমরা সেটা পৌঁছে দিয়েছি, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছি। আমরা আশা করি যে তারাও এটা বুঝবেন, আপনি যেমন বুঝছেন, সেই অর্থে তারাও এক জায়গায় আসবেন এবং সেই ভিত্তিতেই আসলে অগ্রসর হওয়া যাবে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। এখানে বলা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রস্তাবিত সংস্কার সংক্রান্ত সুপারিশগুলোর মধ্য থেকে নির্বাচিত কিছু বিষয়ে জনগণের মতামত জানতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে একটি জরিপ পরিচালনার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন বিষয়গুলো এবং আসলে জরিপের প্রক্রিয়াটা কি হবে, কবে শুরু হবে, এটা হচ্ছে এক। আর 2 নম্বর হচ্ছে স্যার, প্লুরালিটি নিয়ে অনেকের প্রশ্ন আছে। অনেকে এখানে যতদূর পড়ে দেখলাম যে বেশিরভাগ এটার এগেইনস্টে বলেছে। তার পরিবর্তে তাদের আসলে পরামর্শ কি ছিল বা আপনারা এটা কি ভাবছেন? প্রথম বিষয়টা হচ্ছে জি, আমাদের এর আগে আপনারা আপনাদের পরিচয় দিয়ে প্রশ্ন করবার আগে একটু পরিচয়টা দিয়ে দিয়ে। আচ্ছা, আমার নাম আব্বাস, আমি মিনিস্টারে কাজ করি। তো আমার যেটা বলবো প্লুরালিজমের কথা, সেটা আমরা দেখেছি যে সব দল, মোটামুটি সবগুলো দল এনসিপি ছাড়া তারা সবাই এটার এগেইনস্টে করেছে। এর আগে আমাদের দেখা গেছে সেকুলারিজম ছিল, তার জন্য অনেকে সেকুলারিজম ছিল, কিন্তু আমাদের সেটা প্র্যাকটিস ছিল না। অনেকে বলছে সেকুলারিজম থাকার পরে যদি প্র্যাকটিস না থাকে, তারপরেও তো এক ধরনের শিল্ড, মানে আমার কথা হচ্ছে যারা অন্য কমিউনিটি, তাদের তো এক ধরনের শিল্ড যদি করা। এখন যদি প্লুরালিজমটা আমরা সেটাও যদি অ্যাড করতে না পারি, তাহলে আমরা যে ধরনের ইনক্লুসিভ সোসাইটির কথা বলছি, মার্জিনালাইজড কমিউনিটি যারা, বিশেষ করে অন্য ধর্মের যারা, তাহলে তাদেরকে তো আমরা কিভাবে অ্যাড করছি? মানে বর্তমান যে রিফর্মের সুযোগটা তৈরি হয়েছে, সেটার মধ্যে তাদেরকে আমরা কিভাবে ইনক্লুড করছি, নাকি তাদেরকে এক ধরনের তাদেরকে এক্সক্লুড করা হচ্ছে? আমি প্রথম প্রশ্নটা থেকে আসি, জরিপের বিষয়। জরিপের বিষয়ে প্রাথমিক পরিকল্পনা হয়েছে বিবিএস এর মাধ্যমে হাউস হোল্ড সার্ভে। সংবিধান সংস্কার কমিশন এবং আরও দুটো কমিশন একই প্রক্রিয়ায় প্রায় 46,000-এর বেশি হাউস হোল্ডে সার্ভে করেছিল। আমরা সেটাই ব্যবহার করতে চাচ্ছি, যে কারণে আমি বললাম যে প্রাথমিক পর্যায়ে এই সিদ্ধান্তটা হয়েছে। এখন কি বিষয়ে প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্নপত্র তৈরি করা, তাই তো, যে কোন বিষয়গুলো। কারণ 166টা প্রস্তাব নিয়ে কোনো জরিপে কেউ অংশগ্রহণ করার জন্য সম্মত হবেন এরকম আশা করতে পারছি না আমি। তো ফলে যেটা দাঁড়াচ্ছে যে এটা মানে কিছু আর বিষয় নির্ধারণ করে তার মাধ্যমে প্রশ্নগুলো তৈরি করা হবে। আর যেটা আব্বাস আপনি বলছেন প্লুরালিজমের বিষয়ে, দেখুন অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে আলোচনার টেবিলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্লুরালিজমের যে মৌলিক জায়গাটা, সেখানে কিন্তু অনেক দলই বলেছেন এটা ঠিক আছে, কিন্তু যেটার এক ধরনের অর্থ তৈরি হয় বা এক ধরনের অর্থ পারসিভড হয়, এই পারসিভড হলে যেটা হয় সেটা হচ্ছে যে এতে করে একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, ভিন্ন মত তৈরি হতে পারে। হ্যাঁ, তো সেটা অ্যাভয়েড করার জন্যই তারা বলেছেন বহুত্ববাদটা বাদ দিই। তার বিকল্প হিসেবে কি, কেউ তো ভিন্ন শব্দ খোঁজার কথাও বলেছেন, আমরাও বলেছি দেখুন। কিন্তু আপনি সেকুলারিজমের কথা বললেন, বাংলাদেশের সংবিধানে সেকুলারিজমের অন্তর্ভুক্তির পর 53 বছরে 18 বছরের কম সময় বাংলাদেশের সংবিধানে আসলে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় এবং সংবিধানের মূলনীতি ছিল। ওই সময়েও যে পরিস্থিতি ছিল, যখন ছিল না তখনও যে কতটা মৌলিক পার্থক্য হয়েছে কিনা সেটা আপনারা অনুসন্ধান করতে পারেন। এখন যে বহুত্ববাদিতা বা সেকুলারিজম না থাকলে ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার সাধারণ ধারণায় তো ধর্মীয় সংখ্যালঘুদের কথাই বলা হয়। বাংলাদেশের রাষ্ট্রের ক্ষেত্রে তো সংখ্যালঘু বলে পরিচিত যারা, তাদের প্রোটেকশনের ব্যবস্থা খুব কম। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে এই রেকগনিশনের জন্য একটা ক্লজের কথা বলা হয়েছে সংবিধান, আমি এটা এখানে উল্লেখ করিনি, কিন্তু অধিকাংশ রাজনৈতিক দলই এই ধরনের একটা ক্লজ, যেখানে সব ধরনের মানে ডিভার্সিটিকে ইনকর্পোরেট করা যায় তার একটা কমিটমেন্টের কথা কিন্তু বলা হচ্ছে। সেটা আমরা এখন পর্যন্ত দেখছি অধিকাংশ দলই তাতে একমত। সবগুলো বিষয়তে উল্লেখ করা সম্ভব ছিল না, সেই জন্য আমাকে মানে কিছুটা সংক্ষেপ করতে হয়েছে আর কি। আমরা আশা করি যে সেটা অন্তর্ভুক্তির মধ্য দিয়ে রাষ্ট্রের কমিটমেন্টটা থাকবে আর কি।
একটা বিষয় হচ্ছে ডিবিএস এর মাধ্যমে যে জরিপ পরিচালনার কথা বলেছেন, আমি যাওয়ার পরিচয় দিয়ে আচ্ছা, ডিবিএস এর মাধ্যমে যে জরিপ পরিচালনার কথা বলেছেন, সেই জরিপের প্রক্রিয়াটা কি হবে? কারণ আমাদের যে ডিবিএস এর মাধ্যমে যে জরিপগুলো করেছেন সেখানে যে ইনফরমেশনগুলো কালেক্ট করবে যেভাবে, সেই প্রক্রিয়াটা কি হবে? সেইখানে আসলে স্বচ্ছতা কিভাবে থাকবে? বা এই ধরুন আপনি যে ঘরে ঘরে গিয়ে করবেন, তো সেইখানে তো এই তথ্যগুলো প্রভাবিত অনেক সুযোগ থাকবে। আপনি একটু কনক্রিট তথ্যটা কিভাবে পাবেন সেটি একটি বিষয়, এবং জরিপের মাধ্যমে যে মতামতটা পাবেন সেটি কিভাবে এক্সিকিউট করতে হবে বা সেটা সম্ভব হবে কি রাজনৈতিক দলগুলো করে? না, প্রথম কথা আপনি যে প্রশ্নটা তুলছেন সেটা ম্যাথোডোলজিক্যাল কোশ্চেন, পিওর অ্যান্ড সিম্পল ম্যাথোডোলজিক্যাল কোশ্চেন তুলে দেবে, সেটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে আলাপ করতে পারি। আপনাকে আমি অনুরোধ করব যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রতিবেদন তার একটি ভলিউমে আসলে বিবিএস এর কমপ্লিট ম্যাথোডোলজিটা আছে, ফলে আমরা এটা নিশ্চিত করেই বলতে পারি যে ওইটা আসলে রেপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং, 46,000 হাউসহোল্ডের যেটা, এটা রেপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং এবং মানে খুব ভালোভাবেই টেস্টেড যে এটা ওয়ার্ক, এবং তাতে তিনটা কমিশন করেছে এবং কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে নাই। তাতে করে আমরা বুঝতে পারি যে এটা আসলে গ্রহণযোগ্য গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এটার বাস্তবায়নের ক্ষেত্রে যেটা এক্সিকিউট করা, এইটার লক্ষ্য তো হচ্ছে জনগণের মতামতগুলো জানা, যে তারা কিভাবে, তাদেরও তো একটা ইনপুট থাকতে হবে, সেই বিবেচনার থেকেই এই ইনপুটটা নেওয়া হচ্ছে। তো যদি আমরা জাতীয় ঐক্যমত কমিশন যদি দেখে, জাতীয় সনদে ওগুলি অন্তর্ভুক্তের ব্যাপার আছে, কারণ আমরা তো যেগুলো জাতীয় সনদে অন্তর্ভুক্তির কথা বলছি সেগুলি নিয়েই তাদের কাছে প্রশ্ন করছি, ফলে তাদের মতামতের এক ধরনের প্রতিফলন তো অবশ্যই থাকবে বলে আমরা আশা করি আর কি। স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মানে এই যে সংস্কার সবকিছু, একটু আপনার পরিচয় দিয়ে মাইক্রোফোনটা। আমি আছি বিজনেস ম্যান। আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনাদের তো একটি মূল লক্ষ্য ছিল যে কোনো সরকার বা কোনো রাজনীতি যেন স্বৈরাচারী না, তার একটি বড় রক্ষা কবচ ছিল সত্য লোক। কিন্তু আমরা দেখছি যে এখানে অর্থবিদ, আস্থা ভোট, সংবিধান সংশোধন, তারপর জাতীয় নিরাপত্তা, সবকিছুতে আসলে এগুলোর মধ্যে ফেলে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আসলে কতটুকু হবে নিজ দলের এমপিরা যদি তার কোনো ডিসিশনের বিপক্ষে ভোটই দিতে না পারে, তাহলে তো ওই সরকার স্বৈরাচারী হবে। এটার ব্যাপারে কিন্তু আমরা দেখছি যে সব দলই আবার একমত হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনাদের পক্ষ থেকে কোনো মানে যে লক্ষ্যটা আপনাদের, যে কেউ যেন স্বৈরাচারী না, এগুলো কি কমানো যায় কিনা? আমরা দেখছি আরো বাড়ছে। যদি সবগুলো প্রস্তাব সুপারিশ বাস্তবায়িত হয় তবে বৃদ্ধির আশঙ্কা আসলে কমবে। আপনি কেবলমাত্র একটি অনুচ্ছেদ দিয়ে তো আসলে এটার ব্যবস্থা করা যাবে না, তাই না? যেমন ধরুন, আমি উদাহরণ হিসেবে বলি, যদি 48 অনুচ্ছেদটার পরিবর্তন ঘটে এবং সেই ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য তৈরি হয়, সেটা খানিকটা স্বৈরাচারী হওয়ার ক্ষেত্রে তো প্রতিবন্ধকতা তৈরি করবে। কিংবা ধরুন, সংসদের স্ট্যান্ডিং কমিটিগুলোতে যদি বিরোধী দলের সভাপতিত্ব থাকে এবং এগুলো প্রকৃত পক্ষে শক্তিশালী হিসেবে কাজ করে, সেটা একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। আবার প্রস্তাবিত এনসিসি ক্ষেত্রেও যেহেতু ক্ষমতার ভারসাম্য তৈরি হয়েছে, সেটা একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। ফলে একটা মাত্র অনুচ্ছেদ দিয়ে সংবিধানের আপনি তো স্বৈরাচারী ব্যবস্থা বন্ধ করা যাবে না, আবার শুধুমাত্র সংবিধানে লিখলেই স্বৈরাচারী ব্যবস্থা বন্ধ হয়ে যাবে সেটাও আপনি নিশ্চিত করে বলতে পারেন না। ফলে আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে, সংবিধান সংস্কার পরিষদের পক্ষ থেকে প্রস্তাবগুলো আমরা নিয়ে গেছি, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে 70 অনুচ্ছেদে যেটা বলা হয়েছিল, প্রস্তাব ছিল যে কেবলমাত্র অর্থবিল অর্থাৎ বাজেট, মূলত বাজেট ছাড়া সবগুলির ব্যাপারে যেন ভোটাধিকারটা, ভোট প্রয়োগের ব্যাপারটা থাকে। রাজনৈতিক দলগুলো সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, আপত্তি করেছেন, প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে বিভিন্ন কারণ আছে, সেই বিস্তারিত ব্যাখ্যায় আমরা না গেলেও শুধু এটা উল্লেখ করতে পারি, যেমন সরকারের স্থিতিশীলতার প্রশ্নটার থেকে আস্থা ভোটের প্রশ্নটা এসছে, যে আপনি একটা অস্থিতিশীল পরিস্থিতি হলে দেশের জন্য কতটা ভালো হবে। আমরা ভবিষ্যৎ চর্চার মধ্যে দিয়ে ওই জায়গায় যাবো আর কি, এরকম একটা প্রত্যাশা আছে। আলোচনার মধ্য দিয়ে কিন্তু সংস্কার কমিশনগুলো কাজ করছে, ঐক্যমত্য কমিশন কাজ করছে, ঐক্যমত্য কমিশন তাদের আলোচনা অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু আমার জানার বিষয় হলো যে
যেহেতু নির্বাচনের একটা তাগিদ রাজনৈতিক দলগুলোর মধ্যেও আছে, এর মধ্যে মানে সরকারও বলেছে যে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের একটা মানে কথা ভাবছে। এখন সংস্কারের ক্ষেত্রে নির্বাচন কিন্তু কোন কোন সংস্কার এগুলো না হলেই না, রাজনৈতিক দলগুলো কিন্তু বলেছে যে তাদের তাগিদ ছিল, সুশীল সমাজে বলেছে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে যে সংস্কারগুলো না হলেই না সেইগুলোকে গুরুত্ব দেয়া। তো আপনাদের যে বিশ্লেষণ বা আলোচনা হলো এই প্রথম মেয়াদে, সেখানে নির্বাচন কেন্দ্রিক কোন কোন সংস্কারগুলো করা সম্ভব, সেটা কিভাবে সম্ভব, সেই পয়েন্টগুলো আমাদের জানা দরকার আমাদের। আর যে যতটুকু আলোচনা হয়েছে এ পর্যন্ত, তাতে আপনি যেহেতু সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বে ছিলেন, সংবিধানের যে মৌলিক জায়গাগুলো আছে সেগুলোকে রাখবারও অনেকের মানে ছিল, গতকালে আলোচনায় আমরা পেয়েছি। আসলে আপনারা সংবিধান সংস্কার কমিশন বা সরকার সংবিধান কি সংস্কারের দিকে মানে এটা কি মানে মানে সংস্কার হবে নাকি পুনর্লিখন হবে, কোন দিকে আগাচ্ছে? আচ্ছা, আপনি দুটো প্রশ্ন করেছেন, দুটো সংক্ষেপে উত্তর দিই। প্রথম কথা হচ্ছে সংবিধান সংস্কার হবে, সংশোধন হবে, পুনর্লিখন হবে, এই সিদ্ধান্ত প্রক্রিয়াগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেবেন যখন এই বিষয়ে এক ধরনের ঐকমত্য হবে কি পরিবর্তন করা হচ্ছে, তাহলে কিভাবে করা যাবে সেটা নিয়ে প্রশ্নটা তখন নিষ্পত্তি করার জন্য রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নিতে পারবে। আমরা তাতে ফ্যাসিলিটেট করতে পারি, কিন্তু এটা আমাদের দায়িত্ব হতে পারে। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে নির্বাচন এবং সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই। এটা বিরোধটা আসলে এক ধরনের কল্পিত বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটার মধ্যে কোনো বিরোধ নেই। নির্বাচনী প্রক্রিয়া একরকম এবং এই যে জাতীয় সনদ তৈরির চেষ্টা, সেটা দীর্ঘমেয়াদের লক্ষ্যেই কিন্তু করা হচ্ছে, যে ভবিষ্যতে যাতে রাজনৈতিক কাঠামোটা এমনভাবে হয় যার মধ্যে স্বৈরাচারী ব্যবস্থা পুনরায় উত্থিত হতে না পারে এবং নাগরিকের অধিকারগুলো যেন সুরক্ষিত থাকে। এটা দীর্ঘমেয়াদের চিন্তা, আজকের চিন্তা না। আগামীকাল নির্বাচন হবে কিনা, 6 মাস পরে 9 মাস পরে নির্বাচনটা এক্ষেত্রে মুখ্য নয়। নির্বাচন কেন্দ্রিক যেগুলো, সেগুলোর ব্যাপারে কিছু আশু করণীয়র ব্যাপারে, যেমন কিছু আরপিওতে সংশোধন, এই জাতীয় কিছু কিছু প্রস্তাব আমরা সরকারের কাছে দিয়েছি, যেগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মধ্যে থেকে মানে উত্থাপন করা হয়েছে, সুপারিশ করা হয়েছে। তো সুনির্দিষ্টভাবে যেগুলো নির্বাচনকে সংশ্লিষ্ট, সেগুলো সরকার দেখছেন যে সেগুলো কি করা যায়, আর তার ভিত্তিতেই হয়তো আগামী নির্বাচনের মানে ব্যবস্থাটা করা হবে, এটাই আমরা আশা করছি আর কি। এক মিনিট এখান থেকে নেই একটু। আমার নাম রাজীব আহমদ, আমি সমকালে কাজ করি। আমার যেটা প্রশ্ন সেটা যেটা দেখলাম, যে মৌলিক সংস্কার বলতেছিলেন যে পিয়ার পদ্ধতিতে আপাতত তার এনসিসি, তো ঐক্যমতের যে প্রশ্নটা, আপনারা 33টা দলের সঙ্গে আমার হাইপোথেটিক্যাল প্রশ্ন, আপনারা 33টা দলের সঙ্গে মত প্রয়োগ করছেন, এর মধ্যে 32টা দল বললো যে আমরা আরো পিয়ার চাই, বা 31টা দল বলবো, 32টা দল বলবো, 3টা দল বলতে চাই না। তাহলে কি এটা কি তার ঐক্যমত নাকি ঐক্যমত না? যখন বিষয়টা 31 হবে, 31 হবে, 30 হবে, আবার এনসিসি বিষয়ে সেম, যে 30টা দল বলতে চাই, 3টা দল বলতে চাই না, তাহলে কি ঐক্যমত ধরবো নাকি 33 কি একমত দিতে হবে না? স্যার একটা বিষয়, আরেকটা বিষয় যেটা হচ্ছে বাস্তবায়নের বিষয়। বাস্তবায়নের বিষয়ে কি সবাইকে একমত হতে হবে? তাহলে কি প্রয়োগ করতে হবে যে গণভোট নাকি গণপরিষদ নাকি একসঙ্গে? আসলে ঐক্যমত কখন আপনারা ধরবেন, কি হলে বলবেন যে ঐক্যমত হয়েছে? আচ্ছা, আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন সেটা সংখ্যার প্রশ্ন, তাই তো? কিন্তু সংখ্যাই একমাত্র নয়। আপনারা এখানে যারা আছেন, যারা জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে প্রথম সংবাদ সম্মেলনে আমরা এটা বলেছিলাম যে এটা সংখ্যার বিষয় নয় কেবলমাত্র। সংখ্যা গুরুত্বপূর্ণ, কিন্তু সংখ্যাই একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না, কেননা রাজনৈতিকভাবে দলগুলোর সকলের অবস্থান এক নয়, এক শক্তিতে তারা অবস্থান করেন না, অতএব এগুলোকে বিবেচনায় নিতে হবে। ফলে আচ্ছা বলুন আপনি। বড় কোনো দল যদি না চায়, বাকি দল সবাই চাচ্ছে, কিন্তু একটা টার্গেট যেটা বড় দল চাচ্ছে, তাহলে তারা এরকম করতে হবে না। আমি কনক্লুসিভলি এই প্রশ্নটা, কারণ আপনার প্রশ্নটা হাইপোথেটিক্যাল, তো কনক্লুসিভলি আমি এই প্রশ্নটার উত্তর দিতে পারছি না, কারণ সেই জন্যই তো আলোচনা, সেই জন্যই আলোচনা যে কোন জায়গায় গিয়ে দাঁড়ানো যাবে আর কি। আমাদের চেষ্টাটা থাকবে। এক মিনিট আমি ওনার প্রশ্নটা উত্তর দিই। তো
তো ফলে সংখ্যার বিবেচনাটার বাইরে গিয়ে আবার যে আপনি প্রক্রিয়ার কথা, বাস্তবায়ন প্রক্রিয়ার কথা বললেন, তো যে তাহলে সবাই যদি একভাবে একমত হয়, একজন না হয় তাহলে, একদল না হয় তাহলে কি দাঁড়ায়? তো এই জন্য আমরা আলোচনার উপর গুরুত্ব দিচ্ছি এই কারণে যে আপনাকে একটা প্রক্রিয়া পদ্ধতি খুঁজে বের করতে হবে যার মধ্য দিয়ে এগুলি বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু তার চেয়ে বড় জিনিস হচ্ছে সনদের ক্ষেত্রে যেটা, এটা হচ্ছে আপনার কমিটমেন্ট। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো কমিটমেন্ট বাইন্ডিং হওয়ার একটা পদ্ধতি তৈরি করা দরকার, বাধ্যতামূলক হওয়া দরকার। কারণ অতীতে এই ধরনের কমিটমেন্ট বাধ্যতামূলক না হয়, বাস্তবায়িত হয়নি। তো সেই বিবেচনার থেকে আমরা আশা করি যে সনদটার ব্যাপারে যেন এক ধরনের বাধ্যতামূলক ব্যবস্থা হয়, যে এগুলি যেই ক্ষমতায় যান বা ক্ষমতার বাইরে থাকেন তারা বাস্তবায়নের জন্য মানে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন, সেটাই নিশ্চিত করতে হবে। আলোচনা টেবিলে কেউ নন নেগোশিয়েবল বলেননি। বাইরে কি বলেছেন সেটা তো আমরা তো আলোচনার টেবিলে দেখব না। একটু অন্যদের একটু প্রশ্ন করার সুযোগ দিই। না, আবার বলুন। বাইন্ডিং এর ব্যাপারে আগে রাজনীতিবিদদেরকে একমত করতে হবে, তো যেটা বাইন্ডিং হবে সেটা তো আমি সেটাই বলছি যে আমাদের তো কনস্টিটিউশনে অ্যাড করার ক্যাপাসিটি না। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা ঐকমত হওয়ার পরে সনদটাকে বাইন্ডিং করার জন্য বলছি। এখন রাজনীতিবিদরা নিশ্চয়ই একটা বাইন্ডিংয়ের পথ বের করবেন, সেটা গণভোট দিয়ে হতে পারে, সেটা আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়ে হতে পারে, সেটা আপনার ধরেন যদি এইরকম হয় যে এমন একটা ব্যবস্থা যে সংবিধান সভা তৈরি হলো, তারা প্রথমে এগুলি ইমপ্লিমেন্ট করবে। বহুবিধ পথ আছে, পথ একটা নয় আর কি, সেটাই আমরা বলতে চাচ্ছি। আপনি দ্বিকক্ষ সংসদের কথা বলছেন, এটা কিভাবে হবে? কক্ষটা উচ্চ কোর্টে কি হবে? ক্লিয়ার না করুন তাদের জনের অবস্থানটা কি বেশিরভাগই উচ্চ কক্ষ কিভাবে হবে? আচ্ছা, এইটার ব্যাপারেই তো আমরা বললাম যে উচ্চ কক্ষ অধিকাংশ দল, কিছু দল ছাড়া অধিকাংশ দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায়। পার্থক্যটা হচ্ছে যে আপনার আবার হচ্ছে কিভাবে কম্পোজিশনটা হবে, সেটা নিয়ে বিভিন্ন মত আছে, তাই তো। তো আমরা এখন জানি যে সকলে একমত দ্বিকক্ষ। প্রথম রাউন্ডে আমরা বুঝতে পারলাম সব দল, কম বেশি সব দল, একেবারে সব দল গুণে তো বলা সম্ভব না, দু একটি দলের মতপার্থক্য আছে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ, সকল কম বেশি সকলে একমত। এখন পদ্ধতির প্রশ্নে বিভিন্ন ট্র্যাক আমরা দ্বিতীয় রাউন্ডে নিশ্চয়ই আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা বের করতে পারবো যে আসলে কোন জায়গায় সকলের কাছে গ্রহণযোগ্য একটা পথ তৈরি। আপনি একটা জিনিস চান, তো এটা বাস্তবায়নের পথও তো আপনার নিশ্চয়ই জানা থাকে, সেটাই আমরা বলতে চাচ্ছি। যাই হোক, আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা এই প্রক্রিয়ার সঙ্গে সবসময় যুক্ত থেকেছেন এবং আমরা আশা করি যে আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। আবারও জাতীয় ঐকমত্য কমিশন এবং কমিশনের প্রধান অধ্যাপক ইউনূসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।